হাতে গোনা আর মাত্র ৮ ঘন্টা বাকি, ৩০ মিনিট। ৩০ মিনিট পরেই গোটা দেশের রায় কোন দিকে রয়েছে, গোটা দেশের রায় কোন দিকে যাচ্ছে তা বেরিয়ে আসবে। মানুষ কি রায় দিয়েছে গণনা কেন্দ্রে যখন গণনার বাক্সগুলো খোলা হবে, ভোট বাক্সগুলো, সে রায় বেরিয়ে আসবে। আমরা এবারে আলোচনা করব এক্সিট পোলগুলোর উপর প্রথমে আজকে, কারণ এক্সিট পোলগুলো খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ এই এক্সিট পোল নিয়ে একাধিক বিতর্ক দেখা গেছে। এই এক্সিট পোলকে বিরোধীরা বলছেন বা রাহুল গান্ধী বলছেন মোদি মিডিয়া পোল, আর ঠিক তখনই শাসক দল তার উচ্ছ্বাসে রয়েছেন। এক্সিট পোলে বিজেপি ৩৫.৫ ভাগ রয়েছেন। আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে নিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন বিজেপি দলের তরফ থেকে প্রতিনিধিত্ব করবেন অম্লান মুখার্জি। অম্লানবাবু, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী, রয়েছেন সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী। সবাইকে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি খুব তাৎপর্যপূর্ণভাবে আলোচনা করতে চাইব এই জায়গাতে যে আমি প্রথমে বিশ্বজিৎ দা আপনার কাছে আসছি। এক্সিট পোল দেখেছেন আপনি নিশ্চয়ই, এবং সেই এক্সিট পোলে আমরা দেখলাম প্রত্যেক কটাতেই আজকের যে ফলাফল বেরোবে সেই ফলাফলে আমরা দেখলাম এক্সিট পোলে দেখানো হয়েছে শাসক দল বিজেপি তারা এককভাবে, অর্থাৎ এনডিএ এবং বিজেপি এককভাবে সরকার গড়ছে পুনরায়। কি বলবেন এই এক্সিট পোল, আর ঠিক আধ ঘন্টা পরে যখন ভোট গণনা কেন্দ্রে ভোট বাক্সগুলো খুলবে, এক্সিট পোল কতটা মিলতে পারে? এক্সিট পোল কতটা মিলতে পারে এটা তো বোঝা মুশকিল, তবে একটা মুড অফ দ্য নেশন বোঝা যায় এক্সিট পোলের মাধ্যমে, এতটুকুই এর গুরুত্ব। এটা মুড অফ দ্য নেশন বোঝা যায়। আর এটা নিয়ে এখন যেহেতু রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, আমরা খুব একটা বেশি ওইটাতে মানে ফোকাস না করে আমরা আরো কিছু জিনিস আমার মনে হয় চিন্তা করা উচিত, যেটা হচ্ছে কি কিভাবে আমাদের যে রাজনীতিটাকে আমরা কিভাবে আর একটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। দেখুন, যেটাই হবে জনগণের রায়। আমাদের দেশের বৃহত্তম গণতন্ত্র সারা বিশ্বের, এই গণতন্ত্রের ভিতরে দেখুন 97 crore লোক এখানে ভোট দিয়েছে, এবং ভোট দিয়েছে না ভোটার 64.1 crore আপনার এখানে ভোটাধিকার প্রয়োগ করেছে এখানে। হ্যাঁ, মহিলা ভোটার আছেন 31 crore-এর বেশি। তো সেই গণতন্ত্র, সেই জনতন্ত্রের এটা একটা বিরাট বড় বিজয় বলবো আমি, একটা সেলিব্রেশনের প্রয়োজন। এটাকে আমরা অন্য কোনোভাবে এটাকে কালেমালিপ্ত করার চেষ্টা করাটা ঠিক হবে না। এটা আমাদের মানে জনগণের জয়। এটা বেসিক্যালি এই যে এতজন লোক, এই চিন্তা করুন হিট ওয়েভে কি পরিমাণ লোক মারা গেছে পুরো দেশে, কি পরিমাণ 40 ডিগ্রির উপরে 45-50 ডিগ্রি টেম্পারেচারে এখানে হচ্ছে চারিদিকে, মানে মানুষের ত্রাহি অবস্থা। তারপরেও গিয়ে এই পার্সেন্টেজ 66% ভোটার ভোট দিয়েছে, মানে এটা একটা বিরাট বড় জয় বলবো আমি এটাকে। এবং বাইরে আমরা আমেরিকাতে যেটা দেখেছি গতবার ইলেকশন নিয়ে যা কিছু হয়েছে, সবকিছু মিলে বলা যায় ওদের তো টোটাল আমাদের 1/4 হবে। হ্যাঁ, তারপরেও আমাদের এখানে যতটা সিস্টেম রয়ে গেছে, এই সিস্টেম তৈরি হয়েছে অনেক আগের থেকে, এবং বিভিন্ন সরকার যখনই যারা ছিলেন ওনারা এই সিস্টেমকে ফলো করেই কিন্তু আপনার ওভারঅল যে ভোট প্রক্রিয়াটাকে সম্পন্ন করেছিলেন। তার সিস্টেম আছে, ভোট কর্মী আছে 10 লক্ষর উপরে, 10.5 লাখ পোলিং স্টেশন আছে, 1 কোটির উপরে ভোট কর্মী প্রক্রিয়াতে ছিলেন। কালকে আমি দেখছিলাম আমাদের ইলেকশন কমিশনারের যে প্রেস ব্রিফিংটা, উনি দেখিয়েছেন যে একটা ভোট কর্মী, আমার কাছে ভালো লেগেছে এই জায়গাটা, আমি নিজেও ভোট কর্মী হিসাবে অনেকদিন কাজ করেছি। ভোট কর্মীরা রেয়ারলি 2-1 হতে পারে, কিন্তু মুখ্যত ম্যাক্সিমাম ভোট কর্মী কিন্তু নিউট্রাল থাকেন। তাদের কোনো রকমের প্রিডিটারমাইন্ড মাইন্ডসেট থাকে না যে আমি ওই দলের পক্ষে যাবো, কারণ তারা সরকারি কর্মচারী, ওদের দরকার নেই যাওয়ার। তো ধরুন 0.5 থেকে 1% যদি যায়, 99%-এর উপরে ভোট কর্মী কিন্তু নিউট্রাল থাকে, কিন্তু নিউট্রালি ওরা ভোটাধিকার। এবং যারা ভোটের প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন ওনারা জানেন যে এটা কতটা কঠিন কাজ, বাড়ির থেকে দূরে, খাওয়া দাওয়ার কতটা প্রবলেম, হ্যাঁ, কতটা রিলেটেড থাকে। এরপরেও কিন্তু ওনারা কিন্তু ভোট কর্মীরা কিন্তু
এখন তো এবার প্রচুর মহিলা ভোট কর্মীও আছেন, তো ওনারা কিন্তু এই ভোট প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটা জিনিস, ভোটে হার জিত আছেই, কিন্তু এই যে আমাদের যে ভোট কর্মীরা যে ভোটাধিকার করার সুযোগ করে দিলেন ওদের ফ্যামিলি থেকে দূরে সরে গিয়ে, এবং ইলেকশন কমিশনও চেষ্টা করেছেন অনেক কিছু করার জন্য। ভুল ত্রুটি হতেই পারে, দু একটা জায়গাতে ভুল ত্রুটি হয়নি বললে বা হেট স্পিচের এগেইনস্টে হয়তো বলতে পারে যে আরো এটা করতে পারতো, এগুলো আলাদা জিনিস। কিন্তু মোটের উপরে আমি বলবো ইলেকশন প্রসেস কিন্তু সুন্দরভাবে একটা, এবং এটা আজকের না, এটা বরাবর বছর পর বছর ধরে চলে আসছে। কংগ্রেস গভর্নমেন্টের সময় ছিল, সিপিএম গভর্নমেন্টের সময় ছিল, সব গভর্নমেন্টের সময় মোটামুটি একটা ওরা কিন্তু সিস্টেম মেনটেন করে কিন্তু, এবং এই যে আমাদের যে ভোটের যে প্রক্রিয়াটাকে, এটাকে আমাদের রেসপেক্ট করা উচিত সবারই, আমি বলবো এই জায়গাটা আর কি। ঠিক তো ঠিক আর একেবারে রেজাল্ট তো যা আসবে তো আসবেই, এটাকে অ্যাকসেপ্ট করে নিলেই বেটার। আর জনগণ এখন কিন্তু অনেক বেশি সচেতন, আমি যেটা দেখি, আমি অন্তত যেটা দেখি, জনগণ অনেক বেশি সচেতন। ওরা কোন পলিটিক্যাল পার্টি কিভাবে রিয়েক্ট করছে ওরা ফলো করে, এটা নিয়ে পরে অনেক বিচার বিশ্লেষণ হয়। তো পলিটিক্যাল পার্টিরও অনেক চিন্তা ভাবনা করে রিয়েক্ট করা উচিত, এবং আমার মনে হয় এই ভোট প্রক্রিয়াটাকে অ্যাকসেপ্ট করে, যে পার্টি জিতুক এই প্রক্রিয়াটাকে অ্যাকসেপ্ট করে আমরা কিভাবে এটাকে লেসন নিয়ে আমরা আরো ভবিষ্যতে ভালো করতে পারি। কারণ জনগণের পয়েন্ট অফ ভিউতে খুব শক্ত বিরোধী, মানে সোজা কথা হচ্ছে টাফ কম্পিটিশন হলে পরেই আমরা বেস্ট রেজাল্টটা পেতে পারি। তো ওইটাই আমাদের জনগণের কাছে, জনগণের তরফ থেকে এটাই কাম্য থাকবে। একদম একদম। আমি 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 অম্লান ভাইয়ের কাছে যাব। অম্লান ভাই, আর কিছুক্ষণের মধ্যেই ফলাফলের ভোট বাক্সগুলো খোলা শুরু হবে, গণনার কাজ শুরু হবে, মানে কনফিডেন্সটা কি সেই রয়েছে যেটা নির্বাচনের শুরুতে শাসক বিজেপি প্রধানমন্ত্রীর একটি স্লোগানকে দিয়ে শুরু করেছিল, আপকি বার 400 পার? আজকে কি এই সেই স্লোগানটা, স্বপ্নটা পূরণ হবে? নমস্কার সকলকেই, যারা তোমার চ্যানেলের মাধ্যমে আমায় শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বিশাল একটা নির্বাচন গেছে, এই নির্বাচনে বিভিন্ন দল প্রতিদ্বন্দ্বিতা করেছে, শাসক দল হিসেবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, এবং নির্বাচনের শুরু থেকে আমরা প্রত্যেক সময় বলে এসেছি যে আমরা 100% কনফিডেন্ট যে তৃতীয়বারের মতো সরকার আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি দেশের মানুষের জনসমর্থন নিয়ে। আজকে তার ফলাফল, তো আমি আশাবাদী এবং 100% নিশ্চিত যে তৃতীয়বারের মতো আমরা সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছি, তাতে বিন্দুমাত্র সন্দেহ থাকার কোনো অবকাশ থাকে না। ঠিক ঠিক একেবারে, সেটা সেটা হয়তোবা আমরা বিকেলের মধ্যে সম্পূর্ণভাবে গোটা বিষয়টা পরিষ্কার পেয়ে যাব যে আলটিমেটলি সরকারের কারা যাচ্ছেন, সরকার কারা করছেন। বিকেলও লাগবে না, দুপুর 12টার মধ্যে গোটা ছবি পরিষ্কার হয়ে যাবে যে কাদের দিকে জনগণের রায় যাচ্ছে, কাদের দিকে ট্রেন্ড যাচ্ছে। ট্রেন্ড বুঝতে পারলেই গোটা ছবি পরিষ্কার হয়ে যাবে। হয়তোবা 12টার পর থেকে একটা বিজয় উল্লাসও শুরু হবে। এই বিজয় উল্লাস কোন দল করে, কোন দল বিজয় উল্লাসের জন্য তৈরি হয়, সেটার দিকে নজর থাকবে। মৃন্ময়দা, আমরা আজ থেকে কিছুদিন আগে একটি পোল নিয়ে কথা বলছিলাম, ওপিনিয়ন পোল, যেটা করেছিল এক্সিস মাই ইন্ডিয়া। প্রদীপ গুপ্তা, সেফোলজিস্ট, তিনি খুব চর্চায় এসেছিলেন সেই পোলের পর। সেই ওপিনিয়ন পোলে উনি তখন সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ আজ থেকে প্রায় বলা যেতে পারে মাস দেড়েক আগে যে ওপিনিয়ন পোলটা উনি করেছিলেন, এবং সেই ওপিনিয়ন পোলে আমরা দেখলাম তিনি দেখাচ্ছেন সেখানে ফিগারটা প্রায় 250 থেকে 300, অর্থাৎ 274-75-এর কাছাকাছি এনডিএ কে, এবং ইন্ডিয়াকে দেখাচ্ছিলেন 222 থেকে 230-35-এর কাছাকাছি। কিন্তু আজকে সেই প্রদীপ গুপ্তার এক্সিস মাই ইন্ডিয়া দেখাচ্ছে 393 থেকে 401 শাসক বিজেপি বা এনডিএর দিকে। কি বলবেন, মানে ওপিনিয়ন পোল 1.5 মাস আগে প্রদীপ গুপ্তার কাছে যেটা ছিল, আর আজকে এক্সিট পোলে এতটা ফিগার কি করে বাড়লো? মানে এটা কি আজকে তাহলে এই রেজাল্ট আউটের দিনে যে রেজাল্টটা বেরোবে, আমরা যে সংখ্যাগুলো আমাদের টিভির চারপাশে দেখাচ্ছি, সেখানে কি এই ফিগারগুলো এক্স্যাক্টলি বসে যাবে? মানে এবার ইলেকশনে মানে আমার কাছে যেটা মনে হলো, অনেকটি ইলেকশনে তো মানে আমরা দেখেছি
তো এবারের ইলেকশনে যেটা মনে হলো যে প্রথমত ও, এই যে হিট ওয়েভ, এই হিট ওয়েভে যে ইলেকশনটা করা হলো, সেটা কালকে প্রেস মিটে ইলেকশন কমিশন বলেছেন এটা থেকে আমরা শিক্ষা নেব যাতে পরবর্তী ইলেকশনটা আমরা হিট ওয়েভের আগেই শেষ করতে পারি। কিন্তু তার জন্য যে মানুষ মারা গেল, ভোট কর্মী থেকে শুরু করে, ভোটার থেকে শুরু করে, সিকিউরিটি গার্ড, তাদের দায়টা কার? এবং যারা ভোটার, আমরা যারা ভোটার ভোট দিতে গেলাম এই হিট ওয়েভের মধ্যে, ইলেকশন কমিশন তাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি, কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট তার তরফ থেকে সেটা ছিল না। একদম টোটালি একটা ইন ম্যানেজমেন্টের একটা ইলেকশন আমরা এবার দেখলাম। সেটা আমার কাছে খুবই আমি খুবই মর্মাহত হয়েছে এই ধরনের ঘটনা, কারণ কখনো কোনো সময় ভারতবর্ষের ইলেকশনে মানুষ মারা যায়নি, মানুষ ভোটার সিকিউরিটি ফোর্স মারা যায়নি। দুই, এবার ইলেকশনে যত বেশি আপনার মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়েছে, ইভেন আপনি দেখুন ইলেকট্রাল যে প্রিসাইডিং অফিসার যে আপনার 17C ফর্মটা পর্যন্ত আপনার ইলেকশনের যে ক্যান্ডিডেটের যে পোলিং এজেন্ট থাকেন তাদেরকে তারা দিতে বাধ্য হননি, দেননি তারা। এবং আপনি দেখুন যে এই যে ক্যাম্পেইনের মধ্যে সবচেয়ে বেশি যে হেট মঙ্গারিং, মানে সবচেয়ে বেশি যে প্রচার করা হয়েছে, সেই সমস্ত প্রশ্নে কিন্তু ইলেকশন কমিশনের সদর্থক কোনো ভূমিকা এবারে ইলেকশন অন্তত দেখা যায়নি। আর যদি ধরি এক্সিট পুলে উনি যেটা বলেছেন, আপনারা যদি খেয়াল করে থাকেন, এখানে যারা আছেন তারা অনেক বেশি এই সমস্ত প্রশ্নে দেখেছেন। উনি আজ তোকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আজ তোকে উনি বলেছিলেন যে সারা ভারতবর্ষকে যদি 3টি ভাগ করা যায়, একদিকে এক এক রাজ্যে এক একটা রাজনৈতিক দলের মানে আপনার প্রভাব লেহের চলছে, এক একদিকে এক একটা রাজনৈতিক দলের লেহের চলছে, আরেক দিকে মানে দুটো রাজনৈতিক দলের মধ্যেই মানে কারেকি টক্কর চলছে, মানে সরাসরি একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে, এটা উনি বলেছিলেন। তারপরে ওনার মানে যেটা উনি প্রেডিক্ট করলেন, সেটার মধ্যে যদি আমরা দেখি যে সেই প্রেডিকশনের মধ্যে তো মানে সংখ্যাগত দিক থেকেই অনেক ভুল, সংখ্যাগত দিক থেকেই প্রচন্ড পরিমাণে ভুলে ভরা এটা। কারণ আপনি দেখুন তামিলনাড়ুতে কংগ্রেস দাঁড়িয়েছে 9টা সিটে, উনি বলেছেন 13 থেকে 16টা সিট। আপনি দেখুন হরিয়ানাতে মানে আপনার 10টা সিট উনি 13 থেকে 14টা এরকম দিয়ে দিচ্ছেন। মধ্যপ্রদেশে হচ্ছে, রাজস্থানে হচ্ছে, এরকম ভাবে মানে আপনার সংখ্যাগুলি যেগুলি দিয়েছেন সেই সংখ্যাগুলি সাথে বাস্তবের কোনো মিল নেই। যারা যতটা দাঁড়িয়েছেন তার চেয়ে বেশি সিট দিয়েছেন, এরকম আপনার প্রত্যেকটা এক্সিট পোল আপনার এটা দিয়েছে। শেষ পর্যন্ত আপনি দেখেন মানে আর্টিফিশিয়াল এর মাধ্যমে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জি নিউজ একটা সার্ভে করেছে, সেই সার্ভেতে কিন্তু তাদের অরিজিনাল যে টালিটা ছিল এক্সিট পোলের 1 তারিখে, তার থেকে তারা অনেক কম দেখিয়েছে। মানে রুলিং পার্টিকে মেজরিটি পাওয়ার ক্ষেত্রেও অনেক সমস্যা হতে পারে। এনডিএ ক্ষমতা আসলেও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে মেজরিটি পাওয়ার ক্ষেত্রে রুলিং পার্টি মানে বিজেপিকে অনেক বেশি প্রবলেম পড়তে হতে পারে। এইভাবেই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেও জি নিউজ একটা সার্ভে করেছে, আপনারা সবাই দেখেছেন সেটা। তার জন্য বলছি যে ধরুন এক্সিট পোল করার ক্ষেত্রে যে সায়েন্টিফিক ভিউজ গুলি থাকে, সায়েন্টিফিক স্টেপস থাকে এক্সিট পোল করার ক্ষেত্রে, আপনারা দেখেছেন সেটা যে সিএসডিএস নীতি লোক নীতি যেটা, সেটা যে সঞ্জয় কুমার যেটা কালকেই আমার একটা সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে, সেই সার্ভে রিপোর্টে উনি বলেছেন কত লোকের কাছ থেকে উনি র্যান্ডম স্যাম্পল নিয়েছেন, কিভাবে কতটা স্টেটে উনি মানে ভিজিট করেছেন, কত লোকের সাথে কথা বলেছেন। এই সমস্ত দিক থেকে দেখলে পড়ে যায় টু সাম এক্সটেন্ট একটু সায়েন্টিফিক করার তারা চেষ্টা করেছেন। আপনি দেখুন ভারতবর্ষের এত সংখ্যক মানুষ, এত ধর্মের বর্ণের জাতের মানুষ, প্রত্যেকের র্যান্ডম স্যাম্পল নেওয়াটা চারটেখানি কথা না। আর সেই জায়গা তারা করেছেন কিনা, 543টা সিট, প্রত্যেকটা সিটে আপনি মিনিমাম 7 থেকে 8টা করে অ্যাসেম্বলি সেগমেন্ট, কটা অ্যাসেম্বলি সেগমেন্টে গিয়েছেন, কতটা আপনার পুলিং স্টেশনে গিয়েছেন, সেসব অনেক ব্যাপার আছে। সুতরাং এই সমস্ত সায়েন্টিফিক মেথডের উপর দাঁড়িয়ে, সায়েন্টিফিক কোনো বিষয়ের উপর দাঁড়িয়ে এই ধরনের কোনো অ্যানালাইসিস করা হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। সেজন্য আমার কাছে এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ থাকে না। আমি এক্সিট পোল নিয়ে এত বেশি ভাবিতেও থাকি না। নেশন অফ দ্য মুড হতে পারে মেবি, ইলেকশনের আগেও সেটা ছিল, ইলেকশনের পরেও সেটা থাকতে পারে, রেজাল্টের সময়। এক্সিট পোল মানে এটা একটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে যেন ধরো ছিঁড়া খাতার মতো, ছিঁড়া খাতা যেরকম দেখা যায় বিভিন্ন ভাবে, সেরকম ভাবে এটা আছে। সুতরাং এটা নিয়ে আমার কাছে ততটা বেশি আমি ভাবিতেও না, চিন্তিতও না।
ঠিক। আমি আমি অম্লান ভাইয়ের কাছে আসছি। অম্লান ভাই, আমরা যখন অনুষ্ঠান শুরু করছি আমাদের অলরেডি দেখাতে হচ্ছে যে এনডিএ ইতিমধ্যেই একটা আসনে এগিয়ে রয়েছে, মানে একটা আসন বিজেপির কাছে অলরেডি চলে গেছে। মানে খাতা কিন্তু বিজেপি আগেই খুলেছে, এটা টেকনিক্যালি হোক বা নির্বাচন কমিশনের অন্যান্য বিষয়কে নজর রেখে সেটা হোক। মানে এটা কি আগাম একটা জয় পেলেন আপনারা, মানে এই জায়গাতে কোনো টেকনিক্যাল, এবং সেটা নিয়ে কিন্তু কংগ্রেস বিভিন্নভাবে তার ব্যাখ্যা দিয়েছেন সুরাট কেন্দ্রটিকে নিয়ে, কি বলবেন? দেখো প্রসেনজিৎ, সুরাট কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী যিনি ছিলেন মুকেশ দালাল, মুকেশ দালালের এগেনস্টে যে প্রার্থী ছিলেন ওনার ক্যান্ডিডেটস বাতিল হয়েছে। নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করেছেন এবং সার্টিফিকেটও প্রদান করা হয়ে গেছে ইতিমধ্যে। তো সেটা নিয়ে আমরা চিন্তিত না, কারণ ভারতীয় জনতা পার্টি সারা বছর কাজ করে, খাতা তো খুলে মানুষের জন্য কাজ করে। গণনার আগেই তো বিজেপির একটা জয়, আনঅপোজড জয় আমরা অলরেডি পেয়ে গেছি। এক থেকে শুরু হচ্ছে, সেটা কততে গিয়ে থামে সেটাই লক্ষণীয় বিষয়। এবং আশা করছি অন্তত পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্লোগানটা রেখেছিলেন দেশবাসীর কাছে, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী সমর্থকের কাছে, প্রত্যেকটা কার্যকর্তার কাছে এবং দেশবাসীর কাছে যেটা আশা করেছিলেন, আমরা 100% আশাবাদী যে ওই স্লোগানে আমরা তৃতীয়বারের মতো পুনরায় ফিরে আসছি। যে আপকি বার 400 পার, এটা সম্ভব বলেই আমি মনে করি। আচ্ছা, মানে আপকি বার 400 পার হচ্ছে, এটা সম্ভব বলেই আপনারা মনে করছেন। আমি বিশ্বজিৎ দার কাছে যাব। বিশ্বজিৎ দা, আমরা দেখেছি এবারের নির্বাচনে একাধিক ইস্যু উঠিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন দেশে বেকারত্ব, তিনি বলেছেন অগ্নিবীরের সমস্যার কথাটি। এই একাধিক ইস্যু যখন রাহুল গান্ধী উঠিয়েছেন, আপনার কি মনে হয় যে এই যে ইস্যুগুলো রাহুল গান্ধী উঠিয়েছিলেন, এই ইস্যুগুলোর প্রভাব আজকের ফলাফলে বিরোধীরা পাবে, বা ইস্যুগুলো দেশে যে প্রভাব বা দাগ কাটতে পেরেছে কিনা আজকের ফলাফলের গ্রাফ যখন আর কিছুক্ষণের মধ্যেই গণনার কাজ শুরু হলে বেরিয়ে আসবে, সেখানে আমরা দেখতে পারবো? না, কিছুটা তো অবশ্যই থাকবে। দেখুন, বেকার সমস্যা মানে চাকরি, এটা তো একটা ইস্যু। দ্রব্যমূল্য বৃদ্ধি এটা অতটা না হলেও এটারও একটা ইস্যু ধরা হচ্ছে, কিন্তু বেকার সমস্যাটা একটা ইস্যু তো বটেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, বেকার সমস্যা ইস্যু ডেভেলপিং কান্ট্রিতে বেকার সমস্যা ইস্যু থাকবেই, এটাই স্বাভাবিক। অ্যাকচুয়ালি হচ্ছে কি ব্যাপারটা, আমাদের দেখুন না, আমাদের যে জনসংখ্যাটা আমি যদি দেখি ভালোভাবে, জনসংখ্যাটা আমরা কতটা বাড়ছে দেখুন। আপনাদের স্বাধীনতার সময় জনসংখ্যা কত ছিল? হ্যাঁ, অ্যারাউন্ড বিলো 40 লাখ ছিল, 40 ক্রোর। হ্যাঁ, তারপরে গিয়ে আপনার 2000 গিয়ে এটা হয়ে গেছে অ্যারাউন্ড, ধরুন প্রায় 100 এর কাছাকাছি ছিল, 100 ক্রোরের কাছাকাছি। এখন হয়ে গেছে 140 ক্রোর। লাফিয়ে লাফিয়ে বাড়ছে জনসংখ্যা। তো এটা তো একটা ঠিকই, এটা তো একটা ইস্যু পপুলেশনের সাথে সাথে। আর আমরা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, আমাদের অন্যান্য আপনার দেশের সাথে আমাদের তুলনা করলে তো এটা, এখানে তো আমাদের ডেভেলপিং কান্ট্রিতে 140 ক্রোর জনসাধারণ, এখানে ইস্যু থাকবেই, এটাই স্বাভাবিক। আমার পয়েন্টটা হচ্ছে কি, এটা থাকবেই। এখন কথা হচ্ছে রাহুল গান্ধী যে জিনিসটা তুলে ধরেছেন বেকার সমস্যা, উনি ঠিকই তুলে ধরেছেন, ইট ইজ এন ইস্যু, এবং বিরোধী দল হিসেবে ওনার এটা তুলে ধরবেন, এটাই স্বাভাবিক। রাহুল গান্ধী আবার এটাও ঠিক যে জনসাধারণও এটাও বুঝে যে এই গিভেন সিচুয়েশনের ভিতরে কতটা কি করা যেতে পারে, সেই অনুযায়ী যে রুলিং গভর্নমেন্ট এখন যারা আছেন বিজেপি, ওনারা যে যে স্টেপ গুলো নিয়েছেন, এই স্টেপ গুলো এনাফ কিনা। বা ধরুন বেকার সমস্যা বলতে আমরা অনেক সময় শুধু সরকারি চাকুরিটা বুঝি, সরকারি চাকুরির বাইরেও যে স্টেপ গুলো গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন রকমের স্টেপ নেওয়া হয়েছে, এই স্টেপ তো নেওয়া হয়েছে, এই স্টেপ গুলা কতটা এবার ভোটাররা কতটা স্যাটিসফাই, এটা রিফ্লেকশন আমরা ভোটের বাক্সে আমরা দেখব। তবে এটা ঠিক যে যে কোনো ইস্যুগুলো ডেভেলপিং কান্ট্রিতে আমাদের এখন হচ্ছে কি, যেমন ধরুন না ইয়ং ভোটার, আমি বলছি ফার্স্ট টাইম ভোটার আছে আমাদের 1.8 ক্রোর। হ্যাঁ, এবং 20 to 30 এই জায়গাতে ভোটার আছে নিয়ারলি 20 ক্রোরের মতো ভোটার আছে। হ্যাঁ, এবং 30 to 40 এজ গ্রুপেরও এরকমই আছে অলমোস্ট গিয়ে। তো ইয়ং ভোটার তো আছে, কিন্তু ইয়ং ভোটারের একটা কি হচ্ছে কি, ওরা বুঝে কিন্তু সবকিছু, ওরা আজকাল হচ্ছে কি ওরা অ্যানালাইসিস করে বুঝতে পারে যে দিস ইজ দ্য গিভেন সিচুয়েশন, এই সিচুয়েশনে কতটা একটা সরকারের পক্ষে
আমাদের দিস ইজ দ্য বাজেট প্রভিশন, এই প্রভিশনের ভিতরে কতটা কি করা যেতে পারে। গভর্নমেন্টের এইভাবে প্রায়োরিটি ঠিক করে, এবং প্রত্যেকটা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায়োরিটি ঠিক করে, সেই প্রায়োরিটি অনুযায়ী ওরা ওদের টোটাল ফান্ডটাকে ইউটিলাইজ করে। ধরুন ক্যাপিটাল এক্সপেন্ডিচারে গেল, ক্যাপিটাল এক্সপেন্ডিচার থেকেও কিছুটা কনস্ট্রাকশন ধরুন, তো এখানেও কিছুটা অন্যভাবে কিছুটা জব ক্রিয়েশন হয়। তো এইরকম মাইন্ডসেট আছে। সরকারি চাকরির একটা লিমিটেশন আছে। আমাদের যেহেতু আস্তে আস্তে করে আমরা ডেভেলপিং থেকে ডেভেলপ কান্ট্রির দিকে যাচ্ছি, তখন স্বাভাবিকভাবেই আমাদের টার্গেট থাকবে আমাদের যে পাবলিক সেক্টর এক্সপেন্ডিচারটা, ওই টাকাটা ওই এক্সপেন্ডিচারটা মিনিমাইজ করলে ওই টাকাটা আরো বেশি করে জনগণের যারা ডাউন দ্য লাইন আছে, যাদের পক্ষে চাকরি পাওয়া সম্ভব না, ওদের হাতে যায় কিনা, ওইটাও একটা কিন্তু খুব ভাইটাল ইস্যু। কিন্তু কতজন সরকারি কর্মচারী আছেন, সরকারি কর্মচারী কতজনকে দেওয়া সম্ভব। তো বাকিভাবে অন্যভাবে গভর্নমেন্ট যে স্টেপ গুলো নিয়েছেন, এই স্টেপ গুলা এনাফ কিনা, এটা রিফ্লেকশন আমরা ভোটের বাক্সে পাবো। জনগণ সব বুঝেন এখন যে দিস ইজ দ্য লিমিটেশন, সরকার কতটা কি করছে। মানে ইস্যু আছে, কিন্তু ইস্যুটা গভর্নমেন্ট মানে পাবলিকও রিয়েলাইজ করছে, কিন্তু পাবলিক দেখবে যে গভর্নমেন্টের লিমিটেশনটাও কিন্তু পাবলিক কিন্তু বুঝে। কিন্তু কথা হচ্ছে কি, এই লিমিটেশনের ভিতরে গভর্নমেন্ট কিভাবে কাজ করছে, এটা রিফ্লেকশন আমরা পাবো। ঠিক ঠিক। আমি মনিরুলদার কাছে যাব। মনিরুলদা পশ্চিমবাংলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, একজন সিনিয়র সাংবাদিক উনি। মনিরুলদা, আপনার কি মনে হচ্ছে, এক্সিট পোল তো আপনি দেখেছেন, এক্সিট পোলের পর আপনার সঙ্গে আজকে আমি প্রথম বসছি, যখন ফলাফল বেরিয়ে আসবে আর মাত্র হাতে 10 মিনিট সময় রয়েছে, তারপরেই গোটা দেশের মধ্যে প্রত্যেকটা গণনা কেন্দ্রে গণনার কাজ শুরু হবে। মানে কেমন মনে হচ্ছে, এক্সিট পোলগুলো কি মিলতে যাচ্ছে? মানে এক্সিট পোলে যে সংখ্যাগুলো দেখানো হয়েছে, আমাদের পুরো টিভি স্ক্রিনে যে সংখ্যাগুলো আমরা দেখাবো, কিছুক্ষণ পরে যখন গণনার বাক্স খুলবে, ভোট বাক্স খুলবে, গণনার কাজ শুরু হবে, তখন কি সংখ্যাগুলো মিলে যাবে? কি মনে হয় মনিরুলদা? একটু যদি আপনাকে আনমিউট করতেন। না, আমরা শুনতে পাচ্ছি না। আমাকে একটু আনমিউট করলে হয়তোবা শব্দটা আমাদের কাছে আসবে। খুব সম্ভবত একটা নেটওয়ার্কে, আপনি একবার যদি এটাকে মিউটটাকে আনমিউট করতে পারেন, তাহলে সব পুরো আমাদের কাছে শব্দটা সরাসরি আসতো। আমি মৃন্ময়দার কাছে যাচ্ছি। মৃন্ময়দা, আমরা ভোটের পার্সেন্টেজ নিয়ে একটা কথা বলছিলাম, যে ভোট পার্সেন্টেজ গোটা দেশের মধ্যে একটা কম পড়ার বিষয়ে প্রথম দফা দ্বিতীয় দফার ভোটের পর আমরা সেটা নিয়ে আলোচনাও করেছি, যে প্রথম 60%, পরের দফাতেও দ্বিতীয় দফাতেও 60% দেখানো হয়েছিল, এবং পরবর্তী সময় 11 দিন পরে 6% করে বেড়েছে, এবং সেটা নিয়ে এখনো পর্যন্ত বিরোধীরা কিন্তু একাট্টা হয়ে তার ব্যাপারে বলছেন। কোথাও কি মনে হয় যে 6% যদি আজকে বিরোধীদের পক্ষে রায় না যায়, এটার মূল কারণ বিরোধীরা কোথাও এই ভোট পার্সেন্টেজ বাড়াটাকে দেখাতে পারেন? এটা তো মানে ভোটের যে সাধারণভাবে আমরা আমি বারবারই বলি, এর আগেও আমরা দেখেছি ভোটের যেদিন ভোটটা হয়, তারপরে ডাটা কালেকশন করে ইলেকশন কমিশনের তরফ থেকে একটা আপনার এই সংখ্যাটা বলে দেওয়া হয়, এটা একটা প্রাইমারি লেভেলে বলে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে একদিন বা দুদিনের মধ্যে যে ফাইনাল তারা টার্ন আউটটা দেখান, তাতে ম্যাক্সিমাম 2 থেকে 3% আপনার বাড়তে পারে, 2 to 3% বাড়ে। কিন্তু এটা তো একদম তার ডাবল বেড়ে গেছে, 6%-এর উপর তারা বাড়িয়ে দিয়েছে, তাও 11 দিন পরে। আপনি দেখুন ইনক্রিজ তারা দেখিয়েছে এর মধ্যে। পরে ওই সময় যতটা ভোট পড়েছিল, ভোট কেন্দ্রে যতটা ভোট পড়েছিল, মানে দ্যাট মিনস সেগমেন্টে আর কি, পার্লামেন্টারি সেগমেন্টে গড়ে আপনার 28,000, প্রত্যেকটা মানে সেগমেন্টে 28,000 করে ভোট বেড়েছিল। তো এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার, এটা হতে পারে না, কারণ এটা একটা লং প্রসেস, একটা দীর্ঘ সময়ের আপনার ইলেকশন। হ্যাঁ, এই দীর্ঘ সময়ের ইলেকশনের মধ্যে আপনার কাছে ডাটা, কারণ এটা তো হিউজ পরিমাণ ইলেকশন কন্ডাক্ট করা হচ্ছে না। প্রত্যেকটা ফেজে আপনি দেখুন, প্রথম দুটো ফেজেই আপনার 100 নিয়ার অ্যাবাউট 100, 101, 2 এরকম করে করা হয়েছে, কিন্তু তারপরে তো আপনার এগুলি নেমে গেছে, 100-র নিচে নেমে এসেছে। তাহলে ইলেকশন কমিশনকে এই সমস্ত ডাটা কম্পাইল করার ক্ষেত্রে কি জটিলতা? এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ,
সেক্ষেত্রে এগুলি তারা করতে পারেনি। আর তারপরে শেষ পর্যন্ত দেখা গেল 1,07,00,000 ভোটারকে তারা ইনক্রিজ করে দেখিয়েছে এই সমস্ত পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে। তার জন্য বলছি যে মানুষের ধীরে ভোট দেওয়া, মানুষের ভোটের যে পার্সেন্টেজটা কম হওয়া, আর তারপরে ইলেকশন কমিশনের একটা দীর্ঘ সময় পরে এই ভোট টার্ন আউটটা দেখানো, সেটার মধ্যে কোথাও একটা জটিলতার গন্ধ মানে অপোজিশন পেতে পারে, এটা স্বাভাবিক। এই অপোজিশন কিন্তু ইলেকশন কমিশনের কাছে এই প্রশ্নে ডেপুটেশনও তারা দিয়েছেন যে এই ধরনের ঘটনা কেন ঘটলো। এই ইলেকশন কমিশন তার মতো করে সি ফর্ম, আপনি দেখবেন সি ফর্মে যে 17C ফর্ম যেটা আছে সেটা নিয়েও তারা দাবি করেছেন কেন ইলেকশন কমিশন সেটা আপলোড করবেন না। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, সুপ্রিম কোর্ট বলেছে এখন ইলেকশনের প্রক্রিয়া চলছে, আমরা হস্তক্ষেপ করবো না, আফটার ইলেকশন দেখা যায়। তারপরেই আবার ইলেকশন কমিশন আপনার এটাকে আপলোড করে দিল। সেদিক থেকে বলছি এটা একটা টোটালি একটা ট্রান্সপারেন্সির ক্ষেত্রে যে আপনার ইলেকশন কমিশনের যে দক্ষতা থাকা দরকার ছিল, তার জন্য আমি প্রথমে বলেছি একদম মানে টোটালি একটা ইল ম্যানেজমেন্টের উপর দাঁড়িয়ে এবার ইলেকশনটা দেখা হয়েছে সমস্ত ক্ষেত্রেই, সমস্ত প্যারামিটারের ক্ষেত্রে। হ্যাঁ, ইলেকশন কমিশন তো ইলেকশন করেছেন, কিন্তু আমরা দেখবো সেটা যে কোথায় কোথায় তার লোফলস আসলো, লুফলস ছিল, কোথায় কোথায় তার ইলিট ম্যানেজমেন্ট আছে, আমরা তো সেগুলো দেখবো, সেগুলিও আমরা দেখবো, পজিটিভ সাইড দেখবো, আমরা এগুলিও দেখবো। এগুলি যাতে ইন ফিউচার না হয় তার জন্য আমরা কষা হিসাবে আমরা এগুলি সামনে তুলে আনবো। তার জন্য বলছি যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আপনার অ্যাড্রেস করা দরকার। কালকে কিন্তু এই বিষয়গুলো অ্যাড্রেস করেননি উনি শুধু আপনার হিট ওয়েবটাকেই অ্যাড্রেস করেছেন। তার জন্য বলছি এটা একটা গ্যারাকলের প্রশ্ন, এটা থাকতে পারে, অপোজিশন তুলতে পারে, অপোজিশন ডেপুটেশনও দিয়েছেন, এটা কোনো মানে প্রতিষ্ঠানের পক্ষে বলেননি, মানে প্রতিষ্ঠানের কাছে তারা রিপোর্টটা রাখেননি, কমপ্লেনটা করেননি, ব্যাপারটা এরকম, তারা এটা রেখেছে। তার জন্য বলছি যে এটা একটা প্রধান থাকতে পারে। ঠিক, আমরা আরো একবার মনিরুলদার কাছে যাওয়ার চেষ্টা করব। মনিরুলদা, এবার কি আমাকে শোনা যাচ্ছে বা আমরা কি আপনাকে শুনতে পারবো কিনা? যে প্রশ্নটা আমি করেছিলাম, না আপনি এখনো আপনি মিউট আছেন, যদি একবার আনমিউট করতে পারেন আপনাকে, আপনার শব্দটা। হ্যাঁ, এবার ঠিক আছে। যে প্রশ্নটা আমি করেছিলাম যে এক্সিট পোল নিয়ে কি বলবেন, এক্সিট পোলের সংখ্যাগুলো কি আমাদের সঙ্গে আজকে যে রেজাল্ট বেরোবে এই রেজাল্টের সঙ্গে মিলবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় না এবারের গত কয়েকটা এক্সিট পোল যেটা দেখেছিলাম সেখানে যে সম্ভাবনার সঙ্গে এবারের সম্ভাবনাটা এত বেশি মাত্রায় বাড়ানো হয়েছে, এবং যারা বিশিষ্ট বিভিন্ন যে সংস্থা যারা করেছেন এতদিন ধরে তাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে যে হরিয়ানাতে মোট আসন সংখ্যা যত, তার থেকে বিজেপি পেয়েছে তত বেশি পেয়েছে। হিমাচল প্রদেশের মোট আসন সংখ্যা যত, তার থেকে বিজেপি অনেক বেশি পাচ্ছে। এ থেকেই বোঝা যাচ্ছে এটা যে বড্ড বেশি পেপার ওয়ার্ক হয়ে গেছে। এমন একটা হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে, এটার মধ্যে অনেকগুলো কারণ থাকতেই পারে। যেহেতু নরেন্দ্র মোদী বলেছেন যে আবকি বার 400 পার, এবার লক্ষ্যমাত্রা ধরে নিচ্ছে 400 পার, সেই লক্ষ্যটাকে রেখেও অনেকে অবৈজ্ঞানিক ভাবে সেটাকে 400-র বেশি করেছে। কারণ হচ্ছে একটা জিনিস আমার মনে হয় না আর কয়েক মিনিটের পরেই তো আমরা দেখতে পাবো সত্যি কাজ করছে, হ্যাঁ কাজ করছে কি করছে না। যদি কাজ করে তাহলে একরকম, কিন্তু অভিজ্ঞতা বলছে এটা কাজ করার কথা নয়। কারণ মানুষের মনে যে সাধারণত আমাদের ভারতীয় রাজনীতিতে আমরা দেখেছি ভারতবর্ষের যে 10 বছর পর পর একটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটা যে শাসক বিরোধী একটা অনেক কিছু করতে পারা যায় না, তো যেই শাসন ক্ষমতায় আসুক করতে পারেন না, তার মধ্যে স্বাভাবিকভাবে একটা অ্যান্টি ইনকামবেন্সি একটা খুব বেশি বড় ব্যক্তি ফ্যাক্টর হয়ে ওঠে। এবারে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটকে যদি বলা যেত, তারা প্রথম দিকে যতটা ছড়িয়েছিল তারা জোট ঠিক মতো আসতে পারেনি, কিন্তু মানুষ যেন হঠাৎ করে জোট বেঁধেছিল, তার প্রতিফলনটা যদি ভোটে পড়ে তাহলে এত রেজাল্ট খারাপ যেটা করা হচ্ছে সেটা হওয়ার কথা। দ্বিতীয়ত পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি একটু আমরা দেখি, পশ্চিমবাংলা যেভাবে মানে শাসক তৃণমূলকে অনেকটাই নানান ইস্যুতে, যেহেতু তৃণমূল অনেকটাই কোণঠাসা, সেই ইস্যুটা ধরেই বোধ হয় ভোট সমীক্ষাটাকে অনেক বেশি করা হয়েছে। তবে এবারে একটা আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারি, এবারের সব থেকে বেশি মানে চর্চার জায়গা ভোট কোথায়, মানে কে বেশি ভোট পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক তৃণমূল দলকে তাদের যে এগিয়ে থাকার কথা, মানে স্বাভাবিক, তার কারণ একটাই অবশ্যই লক্ষ্মীর ভান্ডার। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলা ভোটারের সংখ্যাটা বেশ কিছু জায়গাতে পুরুষের থেকেও বেশি। এই যে মহিলা লক্ষ্মীর ভান্ডারটা 500 থেকে 1000-1200 টাকা করে দেয়া, আমি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় নির্বাচনের আগে আমি ঘুরেছি, সেখানে মানুষের সঙ্গে কথা বলে এটুকু মোটামুটি একটা আন্দাজ করা গেছে
এই সামাজিক প্রকল্পটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কিছুটা হলেও এগিয়ে রাখতে পারে। দ্বিতীয়ত আরেকটা যে জিনিসটা আমার মনে হয়েছে যে এবারে যে বিজেপি যে সন্দেশখালী ইস্যুটাকে যতটা করতে চেয়েছিল বা করতে পেরেছে বলে অতটা কিন্তু শেষ মুহূর্তে পারেনি, ম্যানেজ করতে পারেনি যদি বলা যেতে পারে। সেটা ভোট মেশিনারিতে খুব একটা কাজে আসেনি মানুষের মধ্যে। তবুও কিন্তু যদি বলা হয় এবারের পশ্চিমবঙ্গের কি আসন পাবে, সেটা অবশ্যই বাম কংগ্রেস জোটের ভোট পার্সেন্টেজ কতটা কাটতে পারে, এবং সেটা একটা ম্যাজিক, মানে যদি বলে 4% এদিক ওদিক হয়ে যায়, কোথাও বা 2% এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু এই রেজাল্টটা একটা চমকপ্রদ রেজাল্ট বিরোধীরা পাবে এবং সেখানে শাসক দলকে অনেকটা আসন খাওয়াতে হবে। তবে আমার যেটা বিশ্বাস যে এবারে 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 বাম কংগ্রেসের মধ্যে তারা কিন্তু একাধিক 2 থেকে 3টে আসন, আমার অভিজ্ঞতা বলছে, যতটা যদি সেটা মানুষের খুব বেশি পরিবর্তন হয়, তারা এবারে খাতা খুলবে, মানে বামের অন্তত একটা খাতা খুলবে। কংগ্রেসের তো 2টো আসন ছিলই, সেটা হাড্ডাহাড্ডি হলে মালদাটা বোধহয় কংগ্রেস সম্ভবত খুব সহজেই বের করতে পারবে। অধীর চৌধুরী আসন, এটা একটা ডাউট আছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই, মানে বলার মতো জায়গাতে নেই এবারে। আর এই মুহূর্তে তো বলার প্রশ্নই ওঠে না, তো কয়েক মিনিটের মধ্যে আমরা জানতে পারবো। সেই মানে বলছেন অধীর চৌধুরী, যিনি দীর্ঘদিন এই কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছিলেন, উনার কেন্দ্রটা নিয়েও একটা সন্দেহ রয়েছে যে জয়ী হবেন কি হবেন না। অবশ্যই, তার কারণ হচ্ছে এখানে ওই একটাই ফ্যাক্টর, এখানে যে মাইনরিটি, এটা তো মাইনরিটি প্রবণ এলাকার সংখ্যাগরিষ্ঠ সংখ্যা মাইনরিটি, মানে যদি বলা হয় সেই ভোটটা ইউসুফ পাঠানের ঝুলিতে কতটা আনতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা বলা যেতে পারে যে ইউসুফ পাঠান যেহেতু বাইরে থেকে এসেছেন, সেটাও কিন্তু আমার শাসক দলের কাছে একটা বড় অন্যতম ফ্যাক্টর। বাংলা বলতে পারেন না, মানুষের সঙ্গে সেই অর্থে লেখা বুঝতে পারেন না। তৃতীয়ত তৃণমূলের যে সাংগঠনিক ক্ষেত্রেও এখানে যথেষ্ট রকম যে যথেষ্ট দুর্বলতা রয়েছে, মানে তাদের মধ্যে সেই দুর্বলতাটা একটা বিরোধীদের কাছে একটা বড় আশার আলো দেখাতে পারে। এক সাংগঠনিক দুর্বলতা, দুই বাম কংগ্রেস একজোট হয়ে যাওয়া। কারণ বহরমপুর লোকসভার মধ্যে শুধু বামেদের সক্রিয় কর্মী আছে, রেজিস্টার্ড কর্মী আছে 2.5 লক্ষ। এটা হচ্ছে আর কোথাও নেই। সেটার যদি সঠিক প্রতিফলন যদি অধীর চৌধুরীর ভোট বাক্সে আসে, তাহলে অবশ্যই কিন্তু এটা একটা হতে পারে। উল্টো দিকে মোহাম্মদ সেলিম যেমন বলছে, মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের এবার কিন্তু অনেকটাই এগিয়ে আছে থাকার কথা। এখন শেষ মুহূর্তে মানুষের মনে কি আছে, ভোটের পর্যন্ত কি হলো, সেটা কিন্তু সামগ্রিকভাবে এগিয়ে আছে। তবে আমি এটা দিয়ে শেষ করতে চাই যে সর্বভারতীয় এক্সিট পোল যেটা দেখাচ্ছে, এটা কিন্তু এতটা অনেক বেশি মনে হচ্ছে যে কোথাও যেন মনে হচ্ছে একটা গোজা মিল আছে মনে হচ্ছে। এখন ওনারাই বলতে পারবেন, আমরা ফল এলে বুঝতে পারবো। ঠিক ঠিক, মানে কারণ এই জায়গাতে আমরা দেখতে পেয়েছি, আপনি হরিয়ানার এক্সাম্পল তুলেছেন, এবং আমাদের রাজ্যেও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি একটা অভিযোগ তুলেছেন যে তামিলনাড়ুতে কংগ্রেস লড়াই করছে মাত্র 9টিতে এবং দেখানো হয়েছে 13টিতে তারা জয়লাভ করবেন। সুতরাং এই 4-5টি আসন কি করে বাড়লো সেটা নিয়ে সুদীপ রায় বর্মন প্রশ্ন তুলেছিলেন। আমি প্রদীপ্ত দাকে দেখতে পাচ্ছি স্ক্রিনে। প্রদীপ্ত দা, গুড মর্নিং। আমরা রেজাল্টের সকালে রয়েছি, গণনার কাজ ইতিমধ্যেই আমরা জানি। আমাদের কাছে যা খবর আসছে, ব্যালট বাক্স উমাকান্ত স্কুল, মানে আমাদের রাজ্যের যে শহরের যে ব্যালট বাক্স গণনা কেন্দ্র রয়েছে, ব্যালট বাক্স ইতিমধ্যেই গণনা কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কি মনে হচ্ছে, কি হতে পারে আজকের ফলাফল? কোন দিকে যাবে জনতার রায় বা দেশের রায়? এক্সিট পোল নিয়ে তো গত 3 দিন আগে আমরা কথা বলেছি। এক্সিট পোলটা তো অ্যাকচুয়ালি যে পলিসি আছে সরকারের, পলিসি যেটাকে রিফ্লেক্ট করে, সেটা যেমন সত্যি কথা, কিন্তু এক্সিট পোলের রেজাল্টটা যে অনেকটাই মিলতে চলেছে আমার মনে হয় সেটাও সত্যি কথা। মানে এক্সিট পোলটা পেপার ওয়ার্কস হয়েছে বা গভর্নমেন্ট পলিসি যেটা আছে, মানে কেন্দ্রীয় সরকারের যে বর্তমান পলিসি আছে, বিজেপির পলিসি আছে, সেই মোতাবেক যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী মোটামুটি এজেন্সিগুলো সেটা করেছে। কিন্তু এই পলিসিকে ইমপ্লিমেন্ট করার জন্য যে স্টেট মেশিনারিজ আছে তারা কিন্তু সফলভাবেই কাজটা করার চেষ্টা করেছে, এবং সেক্ষেত্রে এক্সিট পোলে যা আছে আমার মনে হয় সেটা অনেকটাই মিলে যেতে পারে। অর্থাৎ বিজেপি বা এনডিএ 350 থেকে 400 আসন পাওয়ার যে
টার্গেটটা দেওয়া হয়েছে সেটা অ্যাচিভ করে যাবে আচ্ছা, বলে আমার মনে হচ্ছে। কারণ আমি ঠিক আগেও মানে আপনি বলেছি আপনি যে হ্যাঁ ভোটটা মানুষকে দিয়ে করানো হয়, জনগণকে দিয়ে ভোটটা করা হয়, শুধু জনগণের ভোটের উপর কিন্তু ভোটের রেজাল্ট নির্ভর করে না। হুম মানুষ একটা অনুঘটক মাত্র। একদিকে হুম এটাও সত্যি যে জনগণের একটা ব্যাপক অংশের সমর্থন কিন্তু বিজেপির দিকে আছে, অর্থাৎ সেটা সংখ্যাগরিষ্ঠ বা 50% বেশি নাও হতে পারে, কিন্তু যতটুকু হুম সমর্থন থাকলে পরে 350 থেকে হুম 400 আসন অ্যাচিভ করা যায়, সেই সমর্থনটুকু হুম যেভাবেই হোক নরেন্দ্র মোদী আদায় করে নিতে পেরেছেন। বিজেপি আদায় করতে পারুক হুম বা না করুক, তার এমপিরা আদায় করতে পারুক বা না পারুক, কিন্তু নরেন্দ্র মোদী হুম সেটা আদায় করতে নিয়ে পেরেছেন, আদায় করে নিতে পেরেছেন। এছাড়া হুম বাকি কাজটুকুর জন্য তো নির্বাচন কমিশন এবং যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রের, এদের তো একটা বিরাট হুম সহায়তা আছেই। এবং সেটা হুম আমি বলছিলাম, আগেও বলেছিলাম যে দেশ কি চায় তার থেকেও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্র কি চায়। রাষ্ট্র নরেন্দ্র হুম মোদীকে দেখতে চায়, এবং বিভিন্ন পুঁজি আচ্ছা গোষ্ঠী বা কর্পোরেটরাও নরেন্দ্র মোদীকে দেখতে চায়। শিল্প গোষ্ঠীর হুম যে বর্তমান অবস্থান আছে সার্বিকভাবে, সেটা হুম হচ্ছে ওরা চাইছে যে দেশে নরেন্দ্র মোদী থাকুক, এবং হুম তাতে ভবিষ্যতে কি হবে না হবে সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে আজকের যে রেমেডি বা আজকের যে হুম পরিত্রাণের ব্যাপারটা, সেটা নরেন্দ্র মোদী করে হুম দিতে পারবেন কিনা, সেটাই তাদের কাছে হচ্ছে এখন বিচার্য। ভবিষ্যতে কি হবে, হুম ভালো হবে না খারাপ হবে, সেটা মানে এখন আর মানে বিচার মানে করার মতো মানে মানে অবস্থা নেই। প্রদীপ্তদা আপনি বলছেন যে মানে মোদির এগেনস্টে কোনো ফিগার এখন নেই, মানে যার জন্য এই এই সুযোগটা কি কোথাও মোদি বড় নিচ্ছেন? কোনো বড় কোনো শিল্প গোষ্ঠী নেই পৃথিবীর যে কোনো জায়গাতে, যে কোনো দেশেই যখন সরকার পাল্টায় সেখানকার যে কর্পোরেট হুম গোষ্ঠী আছে তার একটা বড় হুম সমর্থন যখন বিরোধী পক্ষে আসে, তখনই তাদের হুম সরকারটা পাল্টানোর মতো অবস্থা তৈরি হয়। কিন্তু হুম ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেরকম ভাবে কোনো শিল্প গোষ্ঠী বা কর্পোরেট গোষ্ঠী কিন্তু বিরোধী পক্ষের হয়ে সেখানে হুম দাঁড়ায়নি। আমরা পেসিভ হুম সাপোর্টটা কিন্তু বুঝতে পারি, রাজনৈতিক গতিবিধি দেখলে, হুম অর্থনৈতিক গতিবিধি দেখলে বুঝতে পারি, কিন্তু সেটা এখনো দেখতে হুম পারিনি। আর আরেকটা বড় কথা হুম হচ্ছে যে যে ফ্রিবিজ গুলো নরেন্দ্র মোদী চালু করেছেন, সেটা কি হচ্ছে গরিব হুম মানুষের মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে যে প্রভাব বিস্তার করেছে, তার একটা হুম প্রতিফলন কিন্তু আছে। এছাড়া হুম নির্বাচন কমিশনকে যখন সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করে যখন অর্ডিন্যান্স এনে যখন নির্বাচন কমিশনকে নির্বাচন করার দায়িত্ব যখন প্রধানমন্ত্রী নিজের হাতে নিয়ে নিয়েছেন, তখনই বোঝা গেছে যে লেভেল প্লেইং ফিল্ড তো নেই। কিন্তু বিরোধীরা হুম কিন্তু এই লেভেল প্লেইং ফিল্ড করার জন্য কিন্তু সেভাবে সোচ্চার হয়নি। খুচরো খাচ্চা বিভিন্ন হুম জায়গায় বিবৃতি দিয়েছে, টুইট করেছে, সাংবাদিক সম্মেলন করেছে, কিন্তু এটা দিয়ে কিন্তু লেভেল হুম প্লেইং ফিল্ড তৈরি করা যায় না। ইডি বলুন, ঠিক সিবিআই আমি আমি বলুন, আমি ইনকাম ট্যাক্স বলুন, সেই আমি আসবো আমি সমস্ত ক্ষেত্রে। আমি বিশ্বজিৎদার কাছে যাব। বিশ্বজিৎদা, এই যুক্তিগুলোকে আপনি আপনি মানবেন যে মানে এই এই জায়গাতে এখন মানে মোদির এগেনস্টে বা মোদির বিপরীতে বড় কোনো ফিগার এখনো পর্যন্ত নেই বা শিল্প গোষ্ঠী নেই যারা যারা অন্তত পক্ষে কংগ্রেসকে বা বিরোধীদের একটা সাপোর্ট দিতে পারেন, বা সেই শিল্প গোষ্ঠীর সাপোর্ট পেলে হয়তো ক্ষমতায় আসা সম্ভবত। এই এই যুক্তিটা আপনি মানবেন প্রদীপ্ত যা যেটা বললেন? দেখুন, আমি তো একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে গণতান্ত্রিক হুম ব্যবস্থায় জনগণ সবার উপরে আছে। হুম জনগণের যদি সাপোর্ট না থাকে, জনগণের যদি হুম পছন্দ না থাকে, যত হুম চেষ্টাই করুক ভারত মতো এত হুম বড় কান্ট্রিতে কোনো দলের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নয়, ভোটে জেতা সম্ভব না। বুঝতে পারছেন, আমি 1-2%-এর হুম কথা বলছি না। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অতি উৎসাহী বিভিন্ন পার্টি কর্মী সমর্থকরা অনেক কিছু করে থাকতে পারে, কিন্তু মূলত ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বেসিক জায়গাতে জোর দিতে চাইবো সেটা হচ্ছে কি, জনগণের সমর্থন ছাড়া শিল্প গোষ্ঠীর সমর্থন আর এটা সেটা নিয়ে দেখুন, আলটিমেটলি শিল্প গোষ্ঠী একমাত্র চাকরি দেওয়ার ক্ষেত্রে, চাকরি প্রদানের ক্ষেত্রে কতটা সহায়ক হতে পারে, এটাই একমাত্র কাজে দেখার বিষয়, মানে মানে এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে। হ্যাঁ, আর বাকি যদি বলে থাকেন সাধারণ মানুষের ঘরে কি যাচ্ছে, ও কিভাবে বেনিফিট হচ্ছে কিনা, বা আগে ওরা কি পেয়েছে, ওরা তো সাকসেসিভ গভর্নমেন্ট দেখে আসছে স্টেটে এবং সেন্ট্রালে। তো এগুলো দেখে জনগণ, আমরা জনগণকে আন্ডার এস্টিমেট করলে হবে না। জনগণ যথেষ্ট বোঝে। জনগণ আপনার স্টেট বিধানসভা ইলেকশন এবং লোকসভা ইলেকশনের ডিফারেন্সটাও বুঝে। এটা আপনি এবার সাইমালটেনিয়াস ইলেকশনের ক্ষেত্রে হয়তো আপনি দেখতে পাবেন ভোটের রেজাল্টে। জনগণ আন্ডার এস্টিমেট, জনগণ বুঝে না এরকম চিন্তা করার কোনো কারণ নেই। জনগণ যথেষ্ট বুঝে। আর জনগণের সাপোর্ট ছাড়া, জনগণের ইয়ে ছাড়া, আমি বলছি কি, জনগণের হৃদয় জয় না করে, জনগণের কে জয় না করে কোন সরকার আমাদের মতো কান্ট্রিতে দিল্লির মৎস্যদে বসা এটা সম্ভবই না। বিশেষ করে আজকালকার যুগে, যেখানে অনেক বেশি আপনার সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাইজেশনের ব্যাপার বলুন,
এবং আপনার এই যে আপনার বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল থেকে শুরু করে, যেখানে আপনি সবকিছু পেয়ে যান, প্রিভিয়াস ইনফরমেশন পেয়ে যান আপনি, যে আগে কি কি ছিল, এখন কি কি হচ্ছে। এটা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করার একটা সুবিধা আপনার কাছে চলে আসে এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে দেখুন, একটা হচ্ছে কি আমরা এই জন্য প্রথমেই আমি বলছিলাম যে নির্বাচন প্রক্রিয়াটাকে আমাদের রেসপেক্ট করা না করলে পরে আমরা গণ প্রসেসটাকে আমরা রেসপেক্ট করলাম না এবং আমরা পৃথিবীর কাছে হাস্যাস্পদ হয়ে যাব। এই জায়গাটা আমাদের বোঝার দরকার আছে, কোথায় গ্যাপ আছে। দেখুন রাজনৈতিক দলগুলো আমি যদি দেখি এখন এটা অ্যানালাইসিসের সুবিধা না, কিন্তু বিরোধী পক্ষ কিন্তু আমরা দেখুন 10 বছর এখানে সরকারে আছেন, এন্টি ইনকাম এত বড় বৃহৎ দেশে এন্টি ইনকামবেন্সি স্বাভাবিক। আমি ওই দিনও বলেছিলাম কথা, এন্টি ইনকামবেন্সি মোকাবেলার জন্য বিরোধীরা কতটা এক হতে পেরেছেন এটা আমাদের সবার জানা আছে। বিভিন্ন স্টেটে যেমন একটু আগে বলছিলেন, দেখুন এই আমাদের এই যে কলকাতাতে, এই পশ্চিমবঙ্গে আপনার কংগ্রেসকে হারানোর জন্য এই যে আপনার ইউসুফ পাঠানকে দাঁড় করানো হয়েছে, ওই দিন যেমন বলছিলাম এটা যে এটা আদা জল নেমেছে, এটা কি রিফ্লেক্ট করে বলুন না? বা সেরকম ভাবে আপনি অন্য জায়গাতেও দেখবেন জিনিসটা আসলে কি হচ্ছে, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেছে। হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেছে এই জায়গাতে। যেমন ধরুন পশ্চিমবঙ্গে তৃণমূল চাইছে আমি ভোটের রেজাল্ট যাই হোক, আমি এখানে আই মাস্ট কন্টিনিউ এজ এ প্রাইম একটা ফোর্স হিসাবে। এই জায়গাতে আমি বামফ্রন্ট বা কংগ্রেসকে জায়গা দিতে চাইবো না। বামফ্রন্ট কংগ্রেস চাইছে তৃণমূলের জায়গাটা দখল করতে। আপনি জিনিসটা বাস্তব জিনিসটা বুঝুন, বিজেপি একটা সাইডে আছে, আমি যতটুকু বুঝি আমার ক্ষুদ্র বুদ্ধিতে, হ্যাঁ সিমিলার সিচুয়েশন হচ্ছে আমাদের ত্রিপুরাতেও সিমিলার সিচুয়েশন। তো ওই জায়গাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো বিরোধী এবং সরকার যত হাড্ডাহাড্ডি লড়াই হবে, জনগণের সুবিধা ওই জায়গাতে বেশি। হ্যাঁ, গভর্নমেন্ট আন্ডার প্রেসারে কাজ করবে। হ্যাঁ, ওই জায়গাটাতে আমি বেশি জোর দিতে চাইবো। এই যে একটা যে সবাই মিলে এক কাট্টা হয়ে বিরোধিতা কিন্তু হয়নি কিন্তু এবারের ইলেকশনে, কিন্তু তবু আমি বলবো লাস্টের দিকে কম্পিটিশনটা হয়েছে, রেজাল্টটা দেখা যাক ভোটের প্রতিফলন। কিন্তু আমি চাইবো একটা জিনিস, নির্বাচনী যে প্রক্রিয়াটার উপরে আমি তো প্রথমেই বলেছি, পেজটাতে যা বলেছি এটাই আবার রিপিট করবো, এটার উপরে আমাদের রেসপেক্ট না রাখতে পারে আমাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে মানে আমার কাছে মনে হয় জিনিসটা আমরা নিজেরাই নিজেদেরকে হাস্যাস্পদ করতে পারি হয়তো। সেই এবং ইতিমধ্যেই আমরা গণনার কাজ দেখতে পাচ্ছি, যা আমাদের কাছে সূত্র মারফত খবর আসছে বা আমরা যেটা জানতে পারছি, একটাতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া অর্থাৎ কংগ্রেস, পার্টিকুলারলি কংগ্রেস একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে। কোন কেন্দ্র সেটা বিস্তারিত আমরা তুলে ধরবো। তার আগে আমি অম্লান ভাইয়ের কাছে যাব। অম্লান ভাই, গণনার কাজ শুরু হয়ে গেছে। ত্রিপুরার ক্ষেত্রে যদি আমরা আসি, ত্রিপুরার 2019-এ তোমাদের কাছে ভোট পার্সেন্টেজ ছিল 49.03%, অর্থাৎ 43.33% তোমরা প্লাস পেয়েছিলে। কংগ্রেসের কাছে ছিল 25.34%। তখন কংগ্রেসে সুবল ভৌমিক ছিলেন। আর আজকে কিন্তু সেই কংগ্রেসে সুদীপ রায় বর্মন, যারা 2019-এ যে ব্যক্তিটি তোমাদের দলে অর্থাৎ বিজেপিতে ছিল এবং 23-এ তিনি বলেছিলেন তিনি যখন বিজেপি ছেড়ে কংগ্রেসে এসেছেন একটা বিশাল মাত্রায় ভোট নাকি সেখানে শিফট হয়েছে। এবং 2023-এ কিন্তু আমরা সেটা সেভাবে লক্ষ্য না করতে পারলেও হ্যাঁ, বিজেপির কিন্তু ভোট পার্সেন্টেজ কমেছিল 2023-এ। 2019-এও কি তা হবে? ভোট পার্সেন্টেজ কি কমবে নাকি কংগ্রেস যে 25% লোকসভা ভোটে 2019-এ পেয়েছিল এবার এই 25-এর সঙ্গে প্লাস হবে এবং বিজেপির মাইনাস হবে? দেখো প্রসেনজিৎ, প্রথমে একটা কথা বলি, 2019 সালের লোকসভা নির্বাচনে তুমি যার কথা বলছিলে, যিনি আমাদের দলে ছিলেন, উনি আমাদের দলের সাথে কি করেছেন, কি গাদ্দারি করেছেন সেটা রাজ্যবাসী জানে। একটা দলে থেকে যাকে খুশি ভোট দিন, যাকে ইচ্ছা তাকে ভোট দিন, কোনোভাবেই শোভনীয় ছিল না। আমি একটু তোমাকে থামিয়ে বলে রাখতে চাইছি, আমাদের আজকের এই প্যানেল ডিসকাশনে আমি কংগ্রেসের পক্ষ থেকেও একজনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি কেন আমাদের সঙ্গে যুক্ত হননি, আমি উনাকে নির্ধারিত সময় 7টা বলা হয়েছিল, এখনো পর্যন্ত উনি যুক্ত হননি। তার কারণ আমার জানা নেই। আজকে এত একটা গুরুত্বপূর্ণ দিনে নিঃসন্দেহে উনার আমাদের সঙ্গে যুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি, যেহেতু উনাকে দল প্রবক্তা করেছিলেন। সময়ের প্রায় 1.25 ঘন্টা পেরিয়ে গেলেও উনি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হননি।
তা কেন আমি অজ্ঞাত কারণ হয়তোবা কিছু থাকতে পারে, উনি হয়তো আমাদের জানাবেন। কিন্তু আমি এটা বলে রাখা ভালো, নয়তোবা অনেকের প্রশ্ন উঠতেই পারে যেখানে বিজেপির প্রতিনিধিত্ব একজন করছেন, কংগ্রেসের কেন নেই বা অন্য দলের কেন নেই। আমি কংগ্রেসের দলের তরফে যাকে বলা হয়েছিল তিনি আসেননি, পরবর্তী সময় নামটাও বলে দেব। হ্যাঁ বলো। প্রসেনজিৎ, যেটা বলছিলাম যে বিগত দিনে 2019 সালের লোকসভা নির্বাচন আমাদের দলের সাথে বর্তমান কংগ্রেস বিধায়ক কি করেছেন সেটা রাজ্যবাসী খুব ভালোভাবেই দেখেছেন। একটা দলকে প্রতিনিধিত্ব করে দলের পক্ষে ভোট চাওয়ার বিপরীতে উনি কাজ করেছেন, সেটা রাজ্যবাসী দেখেছে। ফলাফল কি হয়েছে আমরা 100% না, আমরা 200% আশাবাদী যে অন্তত পক্ষে ত্রিপুরাতে দুটো আসনে আমরা বিশাল ভোটের ব্যবধানে আমরা জয়ী হতে যাচ্ছি। এবং এটা বলা অত্যুক্তি হবে না যে আজকে দেশে এবং রাজ্যে দুটো হ্যাট্রিক হতে যাচ্ছে। তুমি নিশ্চয়ই প্রশ্ন করবে যে দুটো হ্যাট্রিক কি। প্রথম হ্যাট্রিকটা দেশের কথাই যদি বলি, তাহলে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন এনডিএ অ্যালায়েন্স বা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ অ্যালায়েন্স তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে, তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এবং ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের যিনি প্রার্থী আছেন তিনি হারের হ্যাট্রিক করতে যাচ্ছেন। তৃতীয়বারের মতো দুটো বিধানসভা উপনির্বাচন হেরেছেন, বিধানসভা নির্বাচন হেরেছেন এবং তৃতীয়বারের মতো লোকসভা নির্বাচন হারতে যাচ্ছেন। এবং আমরা 100% আশাবাদী ত্রিপুরাতে অন্তত পক্ষে আমাদের ভোট শেয়ার ন্যূনতম অন্তত 6 থেকে 7% ভোট বাড়বে দুটো আসন মিলিয়ে। আচ্ছা, 6 থেকে 7% ভোট বাড়বে বলছো, মানে 49 প্লাস হবে, above 55% হবে। আচ্ছা ঠিক, আমি মৃন্ময়দার কাছে আসব। হ্যাঁ, এটা পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরাতে বিভিন্ন গ্রামে গঞ্জে কাজ করার সুবাদে, মানুষজনের সাথে কথা বলার সুবাদে, যেহেতু আমরা একটা রাজনৈতিক দল করি, আমাদের কাজ শুধুমাত্র আগরতলায় বসে প্রেস কনফারেন্স করা না। কংগ্রেসের বিজেপি যুব মোর্চার রাজ্য মুখ্য প্রবক্তা হওয়ার পাশাপাশি আমার আরেকটা দায়িত্ব আছে, আমি ঊনকোটি জেলা প্রভারী। তো ওটায় পূর্ব ত্রিপুরা আসনের মধ্যে পড়েছে। তো ওখানে বিভিন্ন গ্রামে, সেটা তেচারছল বিধানসভার খেদাছড়া থেকে শুরু করে লালজুরি সেক্টর থেকে শুরু করে জাম্পুই সেক্টর থেকে শুরু করে ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা, পাবিয়াছড়া বিধানসভার বিভিন্ন এলাকা, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা বা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে গেছি। নিজে ব্যক্তিগতভাবে বিগত অনেকদিন আমি ওখানে ছিলাম। প্লাস 2023 সালের বিধানসভা নির্বাচনের আগেও আমি প্রায় 1.5 বছর ঊনকোটি জেলা প্রভারী হিসাবে কাজ করেছি। 1.5 বছর ছিলাম আমি ওখানে। খুব সম্ভবত তোমার সঙ্গে আমাদের তোমার শব্দটাতে কিছু একটা সমস্যা হয়েছে। আমি আসবো, আমি মৃন্ময়দার কাছে যাচ্ছি। মৃন্ময়দা, ফলাফল প্রায় বেরিয়ে আসছে আমাদের কাছে, যা এখনো পর্যন্ত প্রথম দিকের একটা সম্ভাবনার সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি। আমি গোটা বিষয়গুলো আমি সিট আসন ওয়াইজ আমি আসবো। 88টি কেন্দ্রে কিন্তু গণনার কাজ শুরু হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে এনডিএ জোট 56টি আসনে এগিয়ে রয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, এনডিএ জোট 56টি আসনে এগিয়ে রয়েছে প্রথম দিকে যেটা দেখা যাচ্ছে, আর ইন্ডিয়া জোট 31টি আসনে এগিয়ে রয়েছে এমনটাই জানা যাচ্ছে, আর অন্যান্যরা একটি আসনে এগিয়ে রয়েছে। একেবারে শুরুর দিকটাতে কিন্তু প্রায় অর্ধেকের বেশি মৃন্ময়দা এগিয়ে যাচ্ছে এনডিএ, মানে শুরুর দিকটা যেমনটা আমরা এক্সিট পোলের ক্ষেত্রেও দেখলাম। এই মুহূর্তে কিন্তু প্রথম দিকের শুরুর রুঝান যদি আমরা বলি, শুরুর যদি আমরা ট্রেন্ড বলি, এগিয়ে যাচ্ছে এনডিএ জোট। কি বলবেন? না, আমি ঠিক জানি না যে আপনার কাছে যে সোর্সটা, সেই সোর্সটা কি ইলেকশন কমিশন নাকি ধরুন অনিল আম্বানি, আরে মুকেশ আম্বানি এবং গৌতম আদানির 28টা নিউজ চ্যানেল, কোনটা সোর্স না সেটার উপর ডিপেন্ড করে আলোচনাটা। যদি 28টা টিভি চ্যানেলে আপনি এটা দেখেন তাহলে আপনি উলঝানটা এভাবে দেখতে পারেন। ইলেকশন কমিশন কি বলছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে সেটা দেখতে পারেন।
তা সেটা আমার কাছে একটা স্পষ্ট প্রথম যে আমি যদি ওই 28টা যারা এক্সিট পোলটাকে প্রেডিক্ট করেছিল তাদের নিউজ চ্যানেলের নিউজ হয়, তাহলে আমার পক্ষে আলোচনা করাটা অসুবিধাজনক হবে। কারণ আমার কাছে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা হচ্ছে এখনো পর্যন্ত 77টা সিটের মানে আপনার উলঝান যেটাকে বলা হয়, ট্রেন্ড যেটা আছে, সেটাতে এনডিএ আছে 26 আর ইন্ডিয়া আছে 48, আদার্স আছে 3টা আছে। তা এটা তো কন্ট্রাডিক্টরি, তো একজন এক একটাকে ফলো করছে, সেটা নিয়ে আলোচনা করাটা একটা অসুবিধাজনক। তার জন্য বলছি যদি বেস্ট হয় আমরা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে, ইলেকশন কমিশনের এটাকে যদি আমরা সামনে আনি তাহলে হয়তোবা ঠিকঠাক আমরা অ্যানালাইসিস করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। আদারওয়াইজ অন্যথায় তো ধরুন অসুবিধাজনক হয়ে যেতে পারে, কারণ এই যারা এক্সিট পোল দিয়েছে তাদের চ্যানেলের উপর দাঁড়িয়ে আলোচনা করাটা আমার পক্ষে অন্তত পক্ষে অসুবিধাজনক হয়ে যাবে, ঠিক না? সেটা আমি আপনার কাছে এই করছি। তা এখনো পর্যন্ত আমার কাছে 88 ট্রেন্ড আছে, 88 ট্রেন্ডের 29 হচ্ছে এনডিএ, আর ইন্ডিয়া হচ্ছে 56, আদার্স হচ্ছে 3। তো এটা হচ্ছে ডিবি লাইভ, আমি যেটা সোর্সটা বলে দিচ্ছি, ডিবি লাইভ ইউটিউব চ্যানেল, আপনি সেটা দেখতে পারেন। আচ্ছা, না বুঝতে পেরেছি। আমিও আমাদের সোর্সটা আর কিছুক্ষণের মধ্যেই বলবো, কিন্তু যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, গণনার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমি আমাদের দর্শকদের জানাতে চাইছি, হ্যাঁ একেবারেই, এবং আমাদের রাজ্যেও কিন্তু যে বেশ কয়েকটি গণনা কেন্দ্রে গণনার কাজ শুরু হয়েছে। কিছু কিছু জায়গা থেকে হয়তোবা খানিক কিছু কমপ্লেনের আমরা পাচ্ছি, সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো। কিন্তু তার আগে আমরা যেহেতু আলোচনা করছি, আলোচনার দিক থেকে দাঁড়িয়ে আমি বিশ্বজিৎ দার কাছে যাব। বিশ্বজিৎ দা, আমরা 2019-এর ফলাফলটাকে যদি দেখি, 2019-এর ফলাফলে বিজেপি 303টি আসনে এককভাবে পেয়েছিল। এবার যেটা বলা হচ্ছে যে বিজেপি যদি কোনোভাবে ক্ষমতায় আসে, বিরোধীরা বলছেন, তাহলে রাষ্ট্রে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে, যেটা রাহুল গান্ধী বারবার বলছেন। তিনি বিভিন্ন সভায় একটি সংবিধান নিয়ে বই নিয়ে তিনি সভা করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে যখন এই প্রশ্নগুলো খুব প্রাসঙ্গিক হবে, যদি এনডিএ জোট ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকে, তারা যদি ক্ষমতার দিকে যায়, রাহুল গান্ধী যে অভিযোগটা বা যে চিন্তা তিনি এবারে নির্বাচনে প্রকাশ করেছেন, আপনার কি মনে হয়েছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে বা এনডিএ জোট যদি ক্ষমতায় আসে, দেশে সাংবিধানিক একটা সংকট তৈরি হতে পারে? দেখুন, একটা হচ্ছে রাহুল গান্ধী সত্যি সত্যি নিজে কি মনে করেন, আর একটা হচ্ছে ইলেকশনের সময় প্রত্যেকটা রাজনৈতিক দলই, সেই সরকার পক্ষই হোক বিরোধী পক্ষই হোক, ও পাবলিককে ইনফ্লুয়েন্স করার জন্য একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। দেখো, এটা ওনারা বলতে পারবেন ওনারা কোন পরিপ্রেক্ষিতে চিন্তা করেছেন। অ্যাপারেন্টলি ইন্ডিয়া, আমাদের যে ভারতীয় কনস্টিটিউশন যেটা আছে বা বিভিন্ন রকমের আমাদের যে এক্সপার্টরা যেটা বলছেন, এটা দেখে আমার মনে হয়নি যে যেই পার্টি ক্ষমতায় আসুক এটাতে আমাদের সাংবিধানিক কোন রকমের পরিবর্তন করা ওনাদের পক্ষে বা ওনাদের ইচ্ছাও থাকবে বা হবে এরকম সেই রকম মেজর কিছু যেটাতে ইম্প্যাক্ট। আসলে হচ্ছে কি, প্রত্যেকটা পার্টি তো আবার ক্ষমতায় আসতে হবে, তো ওই জন্য ওনাদের ওইটার মতো করে পাবলিককে বা ধরুন, দেখুন আপনি নিজে চিন্তা করে দেখুন না, আমাদের প্রিভিয়াস অনেক রেফারেন্স, আমি এখন বলছি না এখানে, প্রিভিয়াস অনেক রেফারেন্স আমাদের অনেক রাজনৈতিক দল দিয়ে থাকে, আগে এই হয়েছিল। তো এরকম জিনিস বিজেপিও করতে চাইবে না, যেটা ভবিষ্যতের একটা মানে এখন করতে চাইবে না, যেটা ভবিষ্যতে কোনো একটা রেফারেন্স হিসাবে বুমেরাং হয়ে ফিরে আসে। তো এটা একটা দায়িত্ব সব রাজনৈতিক দলের কাছেই থাকে, আমি বলবো এটাই আর কি, এটা মুখ্যত। সেই প্রদীপ দা, আপনার কি মনে হয়েছে যে যদি শাসক মানে বিজেপি ক্ষমতায় আসে তাহলে দেশে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, এই বিষয়টা যেটা রাহুল গান্ধী বারবার বিভিন্ন সভায় তুলেছেন? এটা মূলত রাজনৈতিক বক্তব্য। ঠিক যেরকম মোদী মঙ্গলসূত্র মহিষ নিয়ে যাবে, মঙ্গলসূত্র নিয়ে যাবে, ঘুষপেটিয়াদের সব সম্পত্তি দিয়ে দেবে, এরকম সমস্ত কথা বলেছেন না, এগুলি যেমন রাজনৈতিক প্রচার। আসলে রাহুল গান্ধী বা বিরোধী পক্ষ যেটা বলেছে সংবিধান পাল্টে দেবে, সবকিছু পাল্টে দেবে, সেটাও আসলে রাজনৈতিক প্রচার। তার বাস্তবে সেটা কতটা ঘটবে সেটা তো আসলে ভবিষ্যতে আমরা দেখতে পারবো। কিন্তু এখন যেটা বলা হচ্ছে দুই পক্ষের তরফ থেকেই, যে অভিযোগগুলো করা হচ্ছে, আশঙ্কাগুলো করা হচ্ছে, সেটা বিজেপি হোক বা কংগ্রেসই হোক বা অন্য কোনো দলই হোক, এগুলি হচ্ছে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন যে রাজনৈতিক প্রচার প্রপাগান্ডা চালাতে হয় মানুষকে প্রভাবিত করার জন্য, তারই অংশ।
তো আচ্ছা, মানে সেটা অত এটা একটা সহজ নয়, একটা প্রোপাগান্ডা করা সংবিধান হয়েছে। পাল্টে ফেলা মূলত একটা হুম, হুম, প্রোপাগান্ডা। তো এতে তো সেই আসলে এবার সেই যখন ইলেকশন শেষ হয়ে যাবে, যখন নতুন সরকার গঠিত হবে, তখন দেখা হুম, যাবে এগুলি নিয়ে আর অত কথা হবে না বা এত সোচ্চার ব্যাপার হবে না। যা যা পরিবর্তন হয় হুম, সংবিধানে সেগুলি তো হয়েই যাচ্ছে। গত হুম, 70-75 বছর ধরে তো সংবিধানে এই পরিবর্তন হয়েই যাচ্ছে, কিছু না কিছু পরিবর্তন হয়েই যাচ্ছে। আর হুম, পরিবর্তন হওয়া বা না হওয়া দিয়ে কিছু যায়ও আসে না সেভাবে। যেমন এখন হুম, ধর্মনিরপেক্ষ এই শব্দটা যদি তুলে দেওয়া হয় হুম, সংবিধান থেকে, তাহলে বর্তমান যে অবস্থা আছে আর পরবর্তী যে অবস্থা হবে, তার মধ্যে কি মৌলিক পরিবর্তন হবে? এখন যা হওয়ার হুম, তাই আছে, এখন যা যা ঘটছে হুম, সেরকমই ঘটতে থাকবে। সংবিধানে লিখিত হুম, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এই শব্দগুলি সংযোজন করা হয়েছে, সেগুলি যদি তুলে দেওয়া হয়, হুম, তাহলে বর্তমান দেশের হুম, পরিস্থিতি কি পাল্টে যাবে? এখন যা আছে তাই হুম, থাকবে। এগুলি নিয়ে আসলে কিছু নয়, কারণ ভারতবর্ষ হুম, আসলে সমাজতান্ত্রিকও নয়, ধর্মনিরপেক্ষ নয়, সংবিধানে যাই লেখা থাকুক না হুম, কেন। তো হুম। ফলে এগুলির কোনো আমি সেই মানে হয় না। আমি আমরা আমি আসলে একটু আমি একটু বাস্তব সময় জীবনে আমরা চাইছি। যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আসল। আমি আপনাদের একটু থামাচ্ছি। আমি কিছু ছবি দেখাবো, গোটা দেশের বেশ কিছু ছবি আমাদের কাছে এসেছে, সেই ছবিগুলো আমরা একবার আমাদের দর্শকদের কাছে তুলে ধরবো। দর্শকদের কাছে সেই ছবিগুলো যদি আমরা তুলে ধরতে পারি।
বিরতির পর যে বিষয়টির দিকে এবারে আমরা নজর রাখবো, আপনাদের জানিয়ে রাখছি আমরা এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি, বিজেপি অর্থাৎ এনডিএ 299টি আসনে এগিয়ে রয়েছে, ইন্ডিয়া জোট 169টি আসনে এগিয়ে রয়েছে। যে আমাদের কাছে আপডেট আসছে, সেই আপডেট অনুসারে এনডিএ জোট 299টি আসন, একটি আসন বলতে হচ্ছে তারা আগাম জয় পেয়েছিল সুরাট আসন, তা বাদ দিয়ে 298টি আসন এগিয়ে রয়েছে বিজেপি বা এনডিএ জোট, এবং ইন্ডিয়া জোট 169টি আসনে এগিয়ে রয়েছে, অন্যান্যরা 19টি আসনে এগিয়ে রয়েছে। একই সঙ্গে যদি আমরা পশ্চিমবাংলার দিকেও তাকাই, সেখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। নাগপুরে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী নীতিন গডকরি, নাগপুরে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী নীতিন গডকরি, এমনটাই কিন্তু আমাদের কাছে যে আমরা খবর পাচ্ছি। আমি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে শাহজাহান ভাই, কংগ্রেস দলের তরফে প্রতিনিধিত্ব করার জন্য। শাহজাহান ভাই, আমরা আলোচনা সকাল থেকেই করছি যে ট্রেন্ড আমরা এখন দেখতে পাচ্ছি, এনডিএ কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। প্রথম দিকের ট্রেন্ড সকাল 8:30 পর্যন্ত যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, 8টা থেকে গণনার কাজ শুরু হয়েছে, আধ ঘন্টার মধ্যে যে ট্রেন্ড, এনডিএ কিন্তু এগিয়ে আছে অনেকটাই, এবং একেবারেই বলা যেতে পারে ইন্ডিয়া জোটও কিন্তু ভালোভাবে এগোচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে 300 ক্রস করে যাবে আর হয়তোবা কিছুক্ষণের মধ্যে এনডিএ জোট। কি বলবে, 400 পারের দিকে কি তাহলে যাচ্ছে এনডিএ, যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন এবং বারবার বিরোধীরা বলছিলেন যে 400 পার হবে না? এবং তোমার দর্শকদের সকলকে, আমার একটু দেরি হয়েছিল আজকে তোমাদের এখানে আসতে। যে কথাটা তুমি বলছিলে যে 300 পার অলরেডি হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে কোথাও একটু ভুল হচ্ছে। তুমি নিউজ 24 চ্যানেলটাকে যদি ফলো করে, সেখানে 235 এনডিএ আর 250 ইন্ডিয়া জোটকে দেখাচ্ছে, এখনো লাইভ চলছে। মাত্র পোস্টাল ব্যালট খোলা হয়েছে, কারণ এখনো কি ট্রেন্ড হবে সেটা আরেক কিছুটা সময় লাগবে আমাদেরকে, কারণ পোস্টাল ব্যালট শেষের দিকে 2-1 জায়গায় হয়তোবা সেখানে ইভিএম খোলা হয়েছে। আর তার আগে যদি আমি তোমাকে একটু অ্যাড করি, যেটা ভারতবর্ষের গদি মিডিয়া দেখাচ্ছিল 400, 415, 401, যে 400 পারের যে খেলাটা মোদি সাহেব যেটা বলেছিলেন, তখন আমরা বারবার বলেছিলাম যে একটু ধৈর্য ধরতে হবে, গণনার দিন পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। সেই দিন পরিষ্কার হবে, 4টা জুন মানে আজকের দিনই পরিষ্কার হয়ে যাবে ভারতবর্ষের জনগণ কোন দিকে রায় দিয়েছেন। আমরা বারবার বলেছিলাম তোমাদের সংবাদ মাধ্যমে যে এইবারের 24-এর লড়াই ইন্ডিয়া জোট ভার্সেস বিজেপি বা এনডিএ নয়, এই লড়াইটা লড়েছেন ভারতবর্ষের জনগণ, এই লড়াইতে সামিল হয়েছেন ভারতবর্ষের জনগণ। আমরা শুধুমাত্র ইন্ডিয়া জোটের যারা আছি, আমরা সিম্বলিক নির্বাচনী লড়াইটা করেছিলাম। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সেদিন বারবার বলেছিলাম যে এক্সিট পোলে দেখবে রেজাল্টের দিন কোথাও মিল হবে না। আজকে তুমি যদি যে কোনো সংবাদ মাধ্যম খুলো, আমার সামনে আমি এই যে খুলে রেখেছি, সেখানে অলরেডি 235 এনডিএ জোট, 250 ইন্ডিয়া জোটকে দেখাচ্ছে শুধু পোস্টাল ব্যালটে। তা এখনো ইভিএম খুলিনি, তার মানে আমাদেরকে আরো কিছুটা সময় ওয়েট করতে হবে কোথায় কি হচ্ছে সেটাকে জানার জন্য। আমরা এখনো আশাবাদী যে এইবারের নির্বাচনী আজকে যে ফলাফল বেরিয়ে আসবে, 10 বছরের নরেন্দ্র মোদীর জুমলার বিদায় ঘন্টা বেজে যাবে, ভারতবর্ষের মানুষের জয় হবে। আমি পাল্টা নেব অমলান ভাই, তোমাকে আরেকটু একটু অ্যাড করে দিচ্ছি, একটু অ্যাড করে দিই 10 সেকেন্ড। এখন দেখাচ্ছে 215 এনডিএ, 265 ইন্ডিয়া। তুমি নিউজ 24 বা অন্যান্য যে চ্যানেলগুলো সেখানে তুমি দেখতে পাবে, সেখানে লাইভ চলছে। এক এক জায়গায় এক এক রকম ফলাফল দেখাচ্ছে শাহজাহান ভাই, এক এক জায়গায় এক এক রকম ফলাফল দেখাচ্ছে, আমরা কনফিউশনে যাব না। কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে, আমার একটাই প্রশ্ন, নির্বাচন কমিশন এত স্লো কেন? নির্বাচন কমিশন স্লো কেন? নির্বাচন কমিশন যারা দাবি করেন, না 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 আমি বলিনি, আমি বলিনি, আমি প্লিজ আমি বলে নিচ্ছি, আমাকে বলতে দাও। নির্বাচন কমিশন গতকাল আগ ঢাক পিটিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে, তারা নাকি অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড। নির্বাচন কমিশন দেখাচ্ছে এখনো পর্যন্ত গণনার কাজ মাত্র শুরু হয়েছে। নির্বাচন কমিশন এত স্লো কেন? মানুষ যে নির্বাচন কমিশনের উপর বিশ্বাস রাখবে, যে সিএসডিএস রিপোর্টে বলছিল মানুষের ভরসা নির্বাচন কমিশনের উপর থেকে উঠে যাচ্ছে, সেই নির্বাচন কমিশন এই নির্বাচনে তাদের ভূমিকা কি?
আমি 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 প্রশ্ন করছি এ কারণে তারা একটা মাত্র সাংবাদিক সম্মেলন করলে নির্বাচনের আগে আর নির্বাচনের পরে, মাঝামাঝি কোনো সাংবাদিক সম্মেলন নেই। এ কারণে আমি যে কথাটা বলছিলাম, আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম আপডেট দেখব। এখানে আমাদের ভরসা হচ্ছে নির্বাচন কমিশন, আর সেই নির্বাচন কমিশন কেন এত দেরিতে আপলোড করছে বা কেন এত দেরিতে আপডেট দিচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। আমি পাল্টা নেব, আমি অম্লান ভাইয়ের কাছে আসবো। অম্লান ভাই, শাহজাহান ভাই যে কথাগুলো বললো, পাল্টা কিছু রয়েছে কিনা? দেখো প্রসেনজিৎ, বিগত দিনে বা অতীত দিনে বয়স্ক লোকজন বা প্রাজ্ঞবিজ্ঞ অভিজ্ঞ লোকজন যারা আছেন, তারা একটা কথা বলতো যে মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখে দিনের অনুমান লাগানো যায়। তো ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, ভারতবর্ষের ট্রেন্ড বা রাজ্যের ট্রেন্ড, সেটা ভারতবাসী খুব ভালোভাবে বুঝে গেছেন। যেটা বিগত দিনে আমি বলে আসছিলাম প্রত্যেকটা জায়গায়, তৃতীয়বারের মতো সরকার গঠন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেটা আবারও প্রমাণিত হতে যাচ্ছে যে আমরা তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসতে যাচ্ছি। সেটা একমাত্র শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও এটা শুরুয়াতি ট্রেন্ড, যত সময় এগোবে তত বেশি সিট বাড়বে আমাদের। কিছু কিছু জায়গায় ইভিএম খোলা হয়েছে, যত দিন যাবে আমাদের সিট বাড়বে, সরি যত সময় যাবে তত সিট বাড়বে আমাদের। আমাদের কাছে একটা বড় খবর আসছে, কংগ্রেসের যিনি অন্যতম নেতা রাহুল গান্ধী নির্বাচনে তিনি দুটো কেন্দ্র থেকে লড়াই করছেন। বলা চলে 2019-এর বদলা কি তিনি নিচ্ছেন এবারের নির্বাচনে। ঝড়ো ইনিংসে রাহুল কিন্তু এগিয়ে রয়েছে, রাহুল গান্ধী এগিয়ে রয়েছে। আরো জানিয়ে রাখছি, বারাণসীতে প্রধানমন্ত্রী মোদিও ঝড়ো ইনিংসে এগিয়ে রয়েছে। দুইজন নেতা যারা এবারের নির্বাচনে মুখ্য ফিগার, তারা এই মুহূর্তে এগিয়ে রয়েছে। এবং বিশেষ করে রাহুল গান্ধীর যেহেতু দুটো কেন্দ্র থেকে লড়াই করছে, ওয়ায়নাড এবং রায়বারেলি, দুটো আসনে কিন্তু রাহুল গান্ধী এগিয়ে রয়েছে। যে একটা বিশাল, আমি আমেঠির দিকেও নজর রাখবো যে আমেঠিতে কতটা ভোটে এখন লড়াই হচ্ছে বা কতটা এগিয়ে রয়েছে, কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে, সেই আপডেটটা যদি আমাকে দেওয়া যায় আমি অবশ্যই বলবো। আমি আমেঠির দিকেও, সে কারণ আমেঠি এখন খুবই গুরুত্বপূর্ণ। স্মৃতি ইরানি যার সঙ্গে লড়াই করছেন, যেখান থেকে রাহুল গান্ধী এবার লড়তে চাননি আমেঠি, সেখানে যদি কোনো কারণে ফলটা উল্টো হয়, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হতে পারে। আমি আরো একবার বলছি যদি, কারণ এখনো আমাদের কাছে কোনো, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো আপডেট নেই আমেঠি থেকে। আমি প্রদীপ্তদার কাছে যাব। প্রদীপ্তদা, রাহুল গান্ধীর এই যে আপডেটটা আমরা পেলাম, যে দুটো কেন্দ্রে এগিয়ে যাওয়া, সেটা কি কোথাও 2019-এর একটা তিনি এই জায়গাতে দাঁড়িয়ে তিনি প্রতিশোধ দিচ্ছেন কি, বদলা নিচ্ছেন কি? এলাহাবাদ যে আসনটি আছে সেটি তো কংগ্রেসের আসন ছিল। এছাড়া আমরা যদি মানে নিরপেক্ষ তো অল্প কিছু আছে চ্যানেল বা নিরপেক্ষ সাংবাদিক অল্প কয়েকজন আছেন, তাদের যে বিভিন্ন জায়গায় ঘুরে এরা যে খবর সংগ্রহ করেছেন, জনমত সংগ্রহ করেছেন, সেটা যদি আমরা পর্যবেক্ষণ করি গত 2 মাস সমানে, তাহলে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে এলাহাবাদ কেন্দ্রটি অ্যাকচুয়ালি কংগ্রেসেরই পাওয়ার কথা। ঠিক যেরকম বারাণসী মানে নির্দ্বিধায় বলা যায় নরেন্দ্র মোদী বিপুল ভোটে জিতবেন, ঠিক সেরকম এলাহাবাদের ক্ষেত্রেও বিপুল ভোটে জিতবেন কিনা জানি না, কিন্তু রাহুল গান্ধী সেখানে জিতবেন বলেই কিন্তু সেখানে পূর্বাভাস আছে। আমি এক্সিট পোল বলছি না, বলছি এই যে বিগত 2 মাস সমানে যে আমি একটা অনুষ্ঠান খুব ফলো করি, সেটা হচ্ছে মহল কে আহে, নিউজ 24 এর রাজীব রঞ্জন একজন সাংবাদিক আছেন, সর্বজন গ্রাহ্য সাংবাদিক রাজীব রঞ্জন, মানে সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক। বিজেপি কংগ্রেস সমস্ত দলমত নির্বিশেষে সবাই ওনাকে শ্রদ্ধা করেন, কারণ ওনার নিরপেক্ষতার জন্য, সাংবাদিকতার জন্য। উনি যেটা মানে ওখানে গিয়েছেন বারবার, সেখানে বলেছেন যে এলাহাবাদ কেন্দ্রটি নিশ্চিতভাবেই সেখানে রাহুল গান্ধী জিতছেন। তো আমি ওনার উপর ভরসা করতে পারি, মানে ওনার পর্যবেক্ষণ বেশ, মানে আমার মনে হয় যে আনবায়াসড পর্যবেক্ষণ। তো সেক্ষেত্রে তো এরকমই হওয়ার কথা। এবং উনি পূর্বাভাস দিয়েছিলেন যে 20টার মতো সিট মানে বিরোধী পক্ষ পেতে পারে, মানে মহাগঠবন্ধন কি বলে ওটা, INDIA পেতে পারে, এরকম একটা পূর্বাভাসনী দিয়েছিলেন। তো বলেছিলেন সেটা 2-4টে আসন কম বেশি হতে পারে। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেদিকে যাক। কিন্তু এনডিএ যে আসবে ক্ষমতায়, সেটা মনে হয় কোনো সন্দেহের অপেক্ষা রাখে না এখনো পর্যন্ত যা পরিস্থিতি আছে। তো সার্বিকভাবে আমি আরেকটা দেখাচ্ছি